আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে। আমি আশিক চৌধুরী। আপনারা সবাই জানেন যে গত 2 দিন আগে আমার উপর অতর্কিতভাবে একটি হামলা হয় এবং হামলার পর থেকে আজ পর্যন্ত আমি ভীষণ ট্রমাটাইজ। যেটাকে কেন্দ্র করে অনেক মানুষ বলতে চাচ্ছে যে হয়তোবা আমার উপরে অতর্কিত হামলার মাধ্যমে আমার রাজনীতিকে, আমার কথা বলার শক্তিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতির অনেক ধরন আছে বা আমরা আমাদের মত অনেকভাবে প্রকাশ করতে পারি। আজকে আমরা যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে যদিও বাংলাদেশের যুব সমাজ নতুন করে দেশকে ভালোবাসতে শিখেছে, তারা দেশের কিনে ভাবছে বা দেশের রাজনীতিতে অংশগ্রহণ করছে, কিন্তু বিগত 17 বছর আমাদের 71-এর মুক্তিযুদ্ধটাকে বা বাংলাদেশ স্বাধীনতার পটভূমিটাকে এমনভাবে ইতিহাসের আকারে বইয়ের পাতায় আমাদের সামনে দেয়া হয়েছিল। আমরা কতটুকু জানি মুক্তিযুদ্ধের সম্পর্কে, আমরা কতটুকু জানি দেশ ভাগের সম্পর্কে। আমরা মনে করি 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই পটভূমি, এই দেশভাগ, এই এই যে জাতীয়তাবাদ, এই যে ধর্ম থেকে বা আলাদা করে দেওয়া দেশের সার্বভৌমত্ব, এই ব্যাপারগুলো নিয়ে আমরা 3 এপিসোডের একটি প্রোগ্রাম রান করছি, যার মাধ্যমে আমরা জানতে পারব ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত কিভাবে কিভাবে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ হয়েছিল এবং কিভাবে কিভাবে গোপনে ষড়যন্ত্র হয়েছিল। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব যে দেশ ভাগ, পাকিস্তান এবং ভারতের ভাগ হয়ে যাওয়া এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে কিভাবে একটি নতুন দেশ আলাদা আলাদা করে বিভক্ত হওয়ার ষড়যন্ত্র হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি দেশ ভেঙে 2টি দেশে তৈরি হয়, কেন হয়, কিভাবে হয়, এই বিষয়টা আমরা জানবো। আমরা সবাই জানি 1947 সালে ব্রিটিশ 2টি দেশ সৃষ্টি করে দিয়ে যায়, ভারত এবং পাকিস্তান, যার পাকিস্তানের 2টি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমাদের জানা দরকার যে দেশ ভাগের সময় আসলেই কি আমরা চেয়েছিলাম যে 2টি দেশে ভাগ হোক, পাকিস্তান এবং ভারত, অথবা এই ভাগ কিসের উপর নির্ভর করে, কি কারণে, কেন হয়েছিল, এই ব্যাপারগুলো যখন আমরা জানবো তখন আমরা দেশ ভাগের নামে এক গভীর ষড়যন্ত্র দেখতে পারবো। শুরুতেই যাই, যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখ্য ভূমিকায় কোন অঞ্চল থেকে কারা ছিল এটা যদি আমরা অনুসন্ধান করতে যাই, যেহেতু তখন বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া একই সাথে মহাভারত নামে একটি দেশ ছিল, তো ওই সময়টায় যে অঞ্চলে ছিল, অঞ্চল ভেদে আমরা ডিফাইন করতে পারি। তো আমরা যদি জানতে চাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশ বা ভারতের অঞ্চল থেকে বা ভারতীয় হিসেবে কারা কারা ছিল, সেখানে নাম আসবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষ চন্দ্র বোস এবং প্যাটেল। যদি পাকিস্তানের অঞ্চল থেকে কারা ছিল যদি আমরা জানতে চাই, আমরা দেখতে পারবো মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী, খাজা নাজিমুদ্দিন, হোসেন শহীদ সরওয়ার্দী। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা দেশের যে কমন নামগুলো ছিল, এই নামগুলোর মধ্যে হোসেন শহীদ সরওয়ার্দী এবং সুভাষ চন্দ্র বোস তারা ছিলেন বাংলার। কারণ বাংলা বলতে আমরা বুঝি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে যেই শাসনতন্ত্র, যেই এলাকা ব্রিটিশরা ষড়যন্ত্রের মাধ্যমে দখল করেছিল, সেটাই ছিল আমাদের বাংলা, সেটা ছিল আমাদের স্বাধীন বাংলা। এবং এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের
পেছনে বাংলা অঞ্চল থেকে যারা ছিল, একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, সুভাষ চন্দ্র বোস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ, এটাও আমাদের বাংলার, সে ছিল ক্ষুদিরাম বোস। এখন এই যে ভারত ভাগ মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে দেশ স্বাধীন করার পেছনে আমরা বাঙালিদের এত ভূমিকার পর আমরা কেন একটি আলাদা দেশ পেলাম না, এইটা যদি জানতে হয় আমাদের দেশ ভাগের চিন্তা চেতনা কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটা জানতে হবে। যদিও আমরা জানি 1947 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া নামে দুটি দেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু পাকিস্তান একটি আলাদা রাষ্ট্র হবে এই বীজ বপন হয়েছিল 1920 সালে। জানা হলো 1920 সালে কংগ্রেসের একটি অধিবেশনে একজন ব্যক্তিকে 50,000 মানুষের সামনে স্টেজে বক্তব্য থেকে নামিয়ে দেওয়া হয়। সেই দিন পাকিস্তান জন্মের বীজ বপন হয়ে গিয়েছিল। আমি এভাবে বলছি কারণ হচ্ছে সেই দিন স্টেজ থেকে যে মানুষটিকে নামিয়ে দেওয়া হয়েছিল সে আর কেউ না, সে হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর আমরা যদিও পাকিস্তান ভাগের একমাত্র নেতৃত্বর নামের প্রথমে মোহাম্মদ আলী জিন্নাহর নামটা দিয়ে থাকি, কিন্তু আমাদের জানতে হবে যে পাকিস্তান ভাগ হবে এর পেছনে আর কারা কারা কাজ করেছে এবং পাকিস্তানে কেমন হবে এই নিয়ে তারা তখন কেমন ভাবত। আমরা ফিরে যাবো 1950,000 মানুষের সামনে মোহাম্মদ আলী জিন্নাহকে যখন স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, সেদিন হয়তোবা তার মধ্যে সুপ্ত এক আকাঙ্ক্ষা সৃষ্টি হয় পাকিস্তান জাতির জন্য, মুসলমান জাতির জন্য আলাদা একটি দেশ সৃষ্টি করা উচিত হবে। কিন্তু এই চিন্তা চেতনাটি সর্বপ্রথম যার মাথায় এসেছিল সে ছিল মোহাম্মদ ইকবাল। আমরা আমাদের ইতিহাসের বই এই নামটা যদিও খুব সামনের সাথে না দেখতে পেলেও আমরা যখন গভীরভাবে অনুসন্ধান করব তখন আমরা খুঁজে পাবো একজন পাকিস্তানি চিন্তাবিদ যে সর্বপ্রথম 1930 সালে ধর্মকে কেন্দ্র করে ইসলামিক একটি রাষ্ট্র গঠন হওয়া দরকার, সেই চিন্তা চেতনা যার চিন্তা এসেছিল, যার ধ্যান ধারণায় সৃষ্টি হয়েছিল পাকিস্তানের নামক একটি নতুন দেশে, সে হচ্ছে মোহাম্মদ ইকবাল। এবং মোহাম্মদ ইকবাল যেহেতু একজন চিন্তাবিদ ছিলেন, তার চিন্তা চেতনা শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নাহর রাজনীতিতে ফুটে উঠত। শুধু মোহাম্মদ আলী জিন্নাহ নয়, মোহাম্মদ ইকবালের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন ক্যামব্রিজ ইউনিভার্সিটির কিছু ছাত্র একটি সংগঠন গড়ে তোলে পাকিস্তান সৃষ্টির নামে, পাকিস্তান সৃষ্টির জন্য, যেই সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আলী নামের একজন ছাত্র। মোহাম্মদ আলী সর্বপ্রথম 1933 সালে ঘোষণা দেন যে শুধু ভারত নয়, ভারত এবং পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র গঠন হবে, শুধু দুইটি নয়। তৎকালীন সময় মোহাম্মদ আলী বলেন পাঞ্জাব, কাশ্মীর, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত এলাকাগুলো নিয়ে গঠন হবে পাকিস্তান, এবং বাকি অঞ্চলের মধ্যে আসাম, বাংলা এবং হায়দ্রাবাদের যে মুসলমান অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো নিয়ে আলাদা আরো দুইটি মুসলমান দেশের জন্ম হতে পারে। তার মানে তাদের চিন্তা চেতনায় ছিল তখন বাংলাদেশ যেই অঞ্চলটি আছে, মানে বাংলা, শেষ নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে ব্রিটিশরা যে বাংলাকে নিয়ে গিয়েছিল সেই বাংলাকে আলাদা একটি মুসলমান দেশে গঠন করার জন্য। কিন্তু তখন যখন 1947 সালে দেশ ভাগ করা হয় তখন কেন বাংলাদেশ পাকিস্তানের একটি অঞ্চল বা পাকিস্তানের একটি অংশ হয়ে আসলো? এটা জানতে হলে আমাদের আরো জানতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের দেশ ভাগ ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে যেমন মহাত্মা গান্ধী অনেক মুখ্য ভূমিকা পালন করে, পাকিস্তান থেকে খুব মুখ্য ভূমিকা পালন করছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, যাদের দলের নাম ছিল তখন মুসলিম লীগ। এবং মহাত্মা গান্ধী যে রাজনৈতিক দল থেকে তাদের ঘোষণা বা তাদের চিন্তা চেতনা, সেই দলের নাম ছিল কংগ্রেস। তৎকালীন মুসলিম লীগে বাংলাদেশের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিল তাদের মধ্যে ছিলেন
ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী এবং আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানী, যারা কিনা মোহাম্মদ আলী জিন্নার পেছনে দাঁড়িয়েও তারা চেয়েছিল একটি স্বাধীন বাংলাদেশ। এই যে স্বাধীন বাংলাদেশ গড়ে উঠল না, এর পেছনে কিরকম কিভাবে কারা চক্রান্ত করেছে এবং সীমানায় গিয়ে নয়, গোপন বৈঠকের মাধ্যমে টেবিলে বসে গঠন করা হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এগুলো জানতে হলে আমাদের পরবর্তী অংশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে। আমরা আজকে যেহেতু শুধুমাত্র ভারত ভাগ, পাকিস্তান এবং ভারত কিভাবে আলাদা হয়েছিল সেটা ফুটে তুলতে চাচ্ছি, তো আমরা আজকে এই আলোচনায় যাব না। মোহাম্মদ আলী জিন্নাহ 1938 সালে প্রথম ঘোষণা করেন যে পাকিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে ইসলাম ধর্মীয় যারা মুসলিম আছে তাদেরকে নিয়ে একটি আলাদা অঞ্চল, যে অঞ্চলে মুসলমানদের বসবাস এবং যাদের ধর্ম সংস্কৃতি আলাদা, তাদেরকে নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠন করতে হবে, যার নাম পাকিস্তান। পয়েন্ট টু বি নোটেড, এর আগে যখন আমরা মোহাম্মদ আলীর কথা বলছিলাম, সে কিন্তু 1933 সালে ঘোষণা করে গিয়েছিলেন পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের বাংলা, আসাম এবং হায়দ্রাবাদের মুসলমান অঞ্চলগুলো নিয়ে আলাদা দুটি দেশ হতে পারে এই প্রস্তাব 1933 সালে রেখে গিয়েছিলেন। কিন্তু যেহেতু তৎকালীন সময় আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম না, হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ, তারা তাদের সংখ্যা এবং রাজনৈতিক কুটচাল দিয়ে এই যে আসাম, ত্রিপুরা, বাংলা, এই যে একটা আলাদা দেশ, এই যে একটা আলাদা অঞ্চল ছিল, এই যে একটা আলাদা সাম্রাজ্য ছিল, বা আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যে সাম্রাজ্য বাংলা, সমৃদ্ধ বাংলা সৃষ্টি করে দিয়েছিল, সেটাকে তারা কোন রকম অস্বীকার করার মাধ্যমে পাকিস্তানের হাতে বুঝিয়ে দেয়। কেননা তাদের সেই ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, যেটি তারা পরিপূর্ণ করে 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। তো এই ব্যাপারটা আমরা মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাসগুলো আমরা পরবর্তী এপিসোডে জানবো, এবং মুক্তিযুদ্ধের এপিসোডটাকে যদি আমরা বর্ণনা করতে যাই, আমাদের পক্ষে এক এপিসোডে বর্ণনা করে বোঝানো সম্ভব না। তো আমরা পরবর্তী 2 দিন আমরা 2টি এপিসোডের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ গঠনের পেছনে ষড়যন্ত্রগুলো এবং ইতিহাসগুলো, সঠিক ইতিহাসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব। আজকে আমাদের এই সংক্ষিপ্ত একটি আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম 1971 সালে নয়, 1933 সালে সর্বপ্রথম কোন পাকিস্তানি বলেছিলেন বাংলাদেশ আলাদা একটি দেশ হতে পারে। তারপরেও 1947 সালে এসে আমাদের হোসেন শহীদ সরওয়ার্দী, আমাদের একে ফজলুল হক বা আমাদের মাওলানা ভাসানী কাদের কুটচালে, কাদের রাজনীতির জন্য আমাদের বাংলাদেশটাকে তখন আলাদা একটি দেশ গঠন করতে পারেননি। তবে এই ইতিহাস, এই কথা বলা এর একমাত্র কারণ হচ্ছে আজকের সমাজে, আজকে আমাদের দেশের জন্য যারা, এই ছাত্ররা দেশের নতুন একটি দেশ গড়ার জন্য, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের কাজ করতে চাচ্ছে, যারা আমাদের বঙ্গবীর শহীদ ওসমান হাদির মৃত্যুতে কষ্ট পাচ্ছে, যারা চাচ্ছে হাদির স্বপ্ন পূরণ হোক, তাদেরকে সঠিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও। এবং এই ভিডিও, এই কথা বলা আমাদের চলমান থাকবে। আমরা মিথ্যা ইতিহাস থেকে বের হয়ে আসতে চাই। যাদের আমার কথার মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকবে, আপনারা যে কোনো রেফারেন্স থেকে, যে কোনো বই থেকে বের করে আমাকে আমার ভুল শুধরে দিতে পারেন। আমি শুধু শেখাতে নয়, আমি শিখতে বেশি আগ্রহী। আমার যদি কোনো ভুল থাকে, সঠিকটা জানানো আপনাদের দায়িত্ব। আজকে এই পর্যন্তই।
আমরা আজকে জানতে পারলাম যে পাকিস্তান কখনো চায়নি বাংলাদেশ পাকিস্তানের অংশ হোক। তারা শুরু থেকেই চাচ্ছিল বাংলাদেশের অঞ্চল নিয়ে, বাংলাদেশের জাতি নিয়ে তারা আলাদা একটি দেশ হোক। কিন্তু কিছু মানুষ তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দখলকে চিন্তা রেখে পরবর্তীতে এই দেশটাকে নিজেদের অংশে নিয়ে যাওয়ার কথা ভেবে তখন আমাদেরকে স্বাধীনতার স্বাদ না দিয়ে আরো 23 বছর পরাধীনতার পেছনে ফেলে রাখে। 1971 কি আমরা স্বাধীনতা পেয়েছিলাম? আমরা 1971 থেকে 1975 ইতিহাস কতটুকু জানি? আমরা বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানি? যদি জানতে চান, চোখ রাখুন আমাদের পরবর্তী এপিসোডে। যেই এপিসোডে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব ব্রিটিশ বিরোধী আন্দোলনে দুটি দেশ থেকে আরো একটি নতুন দেশ বাংলাদেশ কেন, কিভাবে, কাদের মাধ্যমে, কাদের হাত ধরে সৃষ্টি হয়েছিল, আর আমরা তখন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম কিনা। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।